নমস্কার বন্ধুরা, ইউনিক বেঙ্গলি ভ্লগ উইথ রুবিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের গল্পটা পুরোটা শোনার অনুরোধ রইল, আর আমাকে কমেন্টে জানাবেন যদি জীবনে কখনো কোনো সময় এরকম একটা মুহূর্তের মুখোমুখি হতে হয়, তাহলে আপনাদের প্রতিক্রিয়া কীরকম হবে, কি করবেন তখন আপনি। আর গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার ছোট্ট চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রিপশন দেবেন। চলুন গল্পটা শুরু করি। এয়ারপোর্টে এক্সিট থেকে বেরিয়ে আর থাকতে পারলাম না। জিজ্ঞেস করেই ফেলি যে, কি গো, আমাদের রিসিভ করতে ওরা কাউকে পাঠাবে তো? ওহ, আবার সেই প্রশ্ন। আচ্ছা বাবা, যদি ওরা কাউকে নাই পাঠায় তো কি হয়েছে, আমরা এখানে কিছু না কিছু একটা ব্যবস্থা করে নিতে পারবো। জাস্ট ডোন্ট ওয়ারি, ওকে? আর তাছাড়া অচেনা শহরে একজন সুন্দরী নারীর সঙ্গে হারিয়ে যাওয়ার সুযোগই বা কবার আসে? ওহ, আবার শুরু করেছো? আমার তখন থেকে টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এদিক ওদিক তাকিয়ে অর্কপ্রভবাবু বললেন, ওই যে দেখো, মিস্টার অ্যান্ড মিসেস সান্যাল ফ্রম ইউএসএ লেখা ব্যানার নিয়ে দাঁড়িয়ে রয়েছেন একজন। শেষমেশ হারিয়ে যাওয়ার সুযোগটা হাতছাড়া হয়ে গেল বলো। তা চলো। এই বলে মিস্টার অর্কপ্রভ সান্যাল এবং তার স্ত্রী মিতিল সান্যাল এগিয়ে গেলেন গাড়ির দিকে। মিস্টার সান্যাল ফ্রম ইউএসএ? হ্যাঁ হ্যাঁ, আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আপনি? আমি মিস্টার মুখার্জি, সিইও স্যার আমাকে স্পেশালি আপনাদের রিসিভ করতে ডেকেছেন। ও ম্যাডাম, লাগেজটা দিন আমাকে প্লিজ, আসুন। এই বলে খুব দামি একটি কারে বসলেন তারা। ড্রাইভারের পাশের সিটে মিস্টার সেন বসে রয়েছেন। গাড়ি স্টার্ট দিতেই আমার ক্লান্ত শরীরটা সিটে এলিয়ে দিই। একটুখানি রিল্যাক্স মনে হলো। এতক্ষণ যা টেনশন যাচ্ছিল, যাই হোক, চোখ যে কখন লেগে গেল, কিন্তু মাথায় কি একটা যেন ঘুরপাক খাচ্ছে। রিসিভ করতে আসা এই মিস্টার সেনকে খুব চেনা চেনা লাগছে। যাই হোক, চোখটা কখন যে লেগে যায়, গন্তব্যস্থান কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারিনি। গাড়ি থেকে নেমে দেখলাম হোটেলের নামটা আলাদা। অর্কপ্রভ জিজ্ঞেস করলেন, দাদা, আমাদের দাদাবাবু কিন্তু অন্য নাম বলেছিল, হোটেলটা তো একই নাম নয়? হ্যাঁ মিস্টার সান্যাল, আসলে আপনাদের জন্য এই 5 স্টার হোটেলটা স্পেশালি বুক করা হয়েছে। আপনারা একটু ফ্রেশ হয়ে নিন, তারপর আবার 1 ঘন্টা পর আমরা রওনা দেব। ওকে ওকে। লিফটে উঠে 4 তলার একটা বিলাসবহুল রুমে প্রবেশ করলেন মিস্টার সেন আর বললেন, স্যার, আমি 1 ঘন্টা পরে আসব, আপনারা ততক্ষণ ফ্রেশ হয়ে নিন। সন্ধ্যে 7টায় বিয়ের লগ্ন, ততক্ষণে আমি আপনাদের ঠিক পৌঁছে দেব। আর কিছু প্রয়োজন স্যার? হ্যাঁ, আপনি কি যেন নামটা বললেন আপনার? সেন, সমুদ্র সেন। সমুদ্র সেন? এতক্ষণ ধরে যে মুখমণ্ডলটা এত চেনা চেনা লাগছিল, নামের সঙ্গে যেন তা হঠাৎ জুড়ে গেল। তখনই অর্কপ্রভ প্রশ্ন করে, মিতিল, চা খাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চা খাবো, কিন্তু পিওর দেশি চা। কাল থেকে শুধু গরম জলই খেয়ে যাচ্ছি। ওকে ম্যাম। আর একটা শুনুন, একটা কাঁচি দিয়ে পাঠাবেন প্লিজ, লাগেজের ট্যাক্সগুলো কাটতে হবে তো। ওকে স্যার। সম্মতি জানিয়ে মিস্টার সেন বিদায় নিলেন।
হঠাৎ অর্ক হাসি মুখে বলল, দেখেছো, সরকারি অফিসার হওয়ার এই এক লাভ। মেয়ের বিয়ে, যত আমলা কর্মচারী সবাইকে ব্যস্ত করে দিয়েছে, সবাই যেন ত্রস্ত। এক কাজ করো, তুমি আগে ফ্রেশ হয়ে নাও, ততক্ষণ আমি ব্যাগগুলো খুলি, তারপর আমি যাব। তারপর ভাবছি ততক্ষণ একটু জিরিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি একেবারে রেডি হয়ে বেরোবো। ওকে ডার্লিং। ধ্যাত, সব সময়। বাথরুমে ঢুকে পড়ে 42 বছরের মিতিল সান্যাল। বিলাসবহুল এই ওয়াশরুমের সমস্ত রকম সুবিধে ছিল। বড় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলো ভালো করে, মুখের এপাশ ওপাশ, চোখের নিচে, আর মনে মনে হাসল। মনে পড়ে গেল আজ থেকে 20 বছর আগের কথা, আগের সেই দিনটার কথা। মিতিল তখন কত, সবে বাংলা অনার্সে সেকেন্ড ইয়ারের ছাত্রী। তার আরও 2 বোন, তখন কেউ মাধ্যমিক তো কেউ উচ্চ মাধ্যমিকে পড়ে। বাবা মায়ের 3টে মেয়ে, তাই মা পাত্র দেখার জন্য অস্থির হয়ে উঠল। যেন এখন একমাত্র কাজই হলো তার ভালো পাত্রের খোঁজ করা। তাই ঘরে বাইরে যত চেনা পরিচিত আছে সবাইকে একটা ভালো পাত্রের খোঁজ দিতে বলা হয়। ঠিক এইভাবেই পুজোর সময় সপ্তমীর দিন হঠাৎ পিপলু এসে পেছন দিক থেকে গলা ঝরিয়ে ধরে মিতিলের। মাসি, তুমি কেমন আছো? আরে পিপলু! পিপলু হলো আমাদের পাশের বাড়ির চঞ্চলদার 5 বছরের ছেলে। সারা বছর তারা বাইরে থাকলেও পুজোর সময় দাদা বৌদিরা নিজেদের ঘরে চলে আসে। পুজোটা এখানেই হেসে খেলে কাটিয়ে দেয়। আমাদের সঙ্গে ওদের সম্পর্ক ভালো হওয়ায় বাচ্চাটাও খুব চেনে আমাকে। ওর সাথে হেসে খেলেই পুজোটা কেটে যায় মিতিলের। একদিন অষ্টমীর দিন বৌদি আমাদের ঘরে দেখা করতে আসেন। মা ইনিয়ে বিনিয়ে কথাটা পারে। বলেন, বৌমা, যদি তোমার চেনা জানা কোনো ভালো ছেলে থাকে তো জানিও তো, মিতিলের এবার একটা বিয়ের ব্যবস্থা করতে হবে। এই কথা শুনে বৌদি বলেন, ও আচ্ছা, মাসিমা, আসলে আমার কাকার ছেলে পলিটেকনিক করছে এবং চাকরিও পেয়েছে ভালোই। ওর সঙ্গে কথা বলি, দেখি যদি ওর সাথে কিছু, তাহলে তো খুবই ভালোই হয়। মিতিল তো খুব ভালো মেয়ে, দেখি। এইবার বৌদি চলে যায়। তারপর ফোনে কাকার ছেলেকে ডেকে পাঠান দশমীর দিন। সমুদ্র সেন। বাহ, কি সুন্দর নাম, গভীর। নাম শুনেই কেন জানি না মিতিলের মনে একটা শিহরণ জেগেছিল। দশমীর দিন বৌদি এবং তার ভাই আমাদের বাড়িতে এলে, মিতিলের বাড়িতে এলে তার মা বেশ হরেক রকম পদ রান্না করে। তাদের খাইয়েছিলেন পেট পুড়ে, সঙ্গে হরেক রকম মিষ্টি তো বটেই। খেতে বসে চশমার ফাঁক দিয়ে আমার দিকে টেরিয়ে টেরিয়ে দেখছিল ঠিকই, কিন্তু জানি না তার মনে কি প্রতিক্রিয়া হয়েছিল। আমার কিন্তু বেশ লেগেছিল। ফর্সা গায়ে ব্লু শার্টটা বেশ মানিয়েছিল, সঙ্গে অফ হোয়াইট প্যান্ট, আর নাকের ওপর থাকা তিলটা আমার মনকে সেদিন তোলপাড় করে দিয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া শেষ হলে তারা একটু গল্প করে বিদায় নেয়, কিন্তু পিপলুকে আমি রেখে দিই। বৌদিকে বলি, বৌদি, পিপলু থাক, ও খেলুক, আমি ওকে পরে দিয়ে আসবো। মনে মনে হাসি। পিপলুকে ছেড়ে দেওয়ার বাহানায়
মানুষটাকে আর একবার দেখতে পাওয়ার লোভ আর সামলাতে পারলাম না। এদিকে সারা দিন খেলাধুলা করে পিপলু প্রায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। দুপুর গড়িয়ে গেছে। ওকে বৌদির বাড়ি ছেড়ে দিতে যায়। বারান্দায় দরজা খুলে ঘরে প্রবেশ করি, হঠাৎ কানে কতগুলো কথা ভেসে আসে। জানালায় পর্দা ফাঁক করে দেখি সমুদ্রবাবু আর তার দিদি কথা বলছে। সমুদ্রবাবু তার দিদিকে বলছেন, দিদি কি যে বলছিস, এ তো একদম সাধারণ মেয়ে, বরং সাধারণের থেকেও কমই বলা ভালো। বৌদি বলল, ভাই সাধারণ ঘরের তো, তাই সাজগোজ বেশি করেনি, না হলে সাজলে কিন্তু ভালোই লাগবে দেখতে। হ্যাঁ সেই, ঘরের যা অবস্থা দেখলাম, টাকা কড়িও কিছু পাবো বলে আমার আশা নেই, তার উপরে গায়ের রঙটাও কালো। না না দিদি, এ বিয়েতে আমার মত নেই, এত সাধারণ মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। এ কথা শুনে ততক্ষণে আমার মনে আনন্দের যে বান এসেছিল এতক্ষণ ধরে, তা হঠাৎ শুকিয়ে যায়। আমি কিচ্ছু শব্দ না করেই চুপি চুপি বেরিয়ে আসি সেখান থেকে। খুব কান্না পায়। ঘরে এসে বালিশে মাথা গুঁজে শুয়ে পড়ি। ঠিক সেই সময়েই হঠাৎ মা এসে বলল, মিতু, আমি একটু নারকেলের নাড়ু বানিয়েছি, এগুলো বৌমাকে দিয়ে আসি, ওরা আবার কালকে চলে যাবে। মায়ের হাতটা ধরে নিই, বলি, না মা, তুমি যাবে না, বৌদি যদি আসে তখন তাকে দিও। আমি জানতাম বৌদি আসবে না, কোন মুখে আসবে। ব্যাস, এই চ্যাপ্টারটা এখানেই চিরকালের জন্য শেষ হয়ে যায়। তারপর আমিও পড়াশোনায় নামচা জীবনে ব্যস্ত হয়ে পড়ি। এরই মধ্যে হঠাৎ একদিন আমার মায়ের পিসতুতো বোন ঘরে আসেন তার নাতিকে নিয়ে। কি মিষ্টি বাচ্চাটা, মামরা বাচ্চা। আমিও ওর সঙ্গে দুদিন থেকে খেলে ঠেলে কেমন যেন ওর মায়ায় জড়িয়ে পড়ি। মাসি বলে, আর বলিস না দিদি, মেয়ে তো রইল না, এখন এই বাচ্চা নিয়ে মরেও শান্তি নেই। কি যে হবে বাচ্চাটার, কেমন মেয়েকে যে পাবো, বাচ্চাটাকে যদি না দেখে সৎমা। জামাই তো আমার খুব ভালো, একটা ভালো মেয়ে দেখে দে না ভাই। কথাটা আমার কানে আসে। পরের দিন বিকেলে মাসিরা পাড়ায় ঘুরতে বেরিয়েছে, মাও ঘরে একা। ভাবলাম এই সুযোগ, মাকে গিয়ে কথাটা বলি। মা রান্নাঘর গোছাচ্ছে। মাকে কাছে গিয়ে বলি, মা, বলছি তুমি মাসিকে বরং বলো, যদি তার আপত্তি না থাকে তো আমি তার জামাইকে বিয়ে করতে চাই। মা এই কথা শুনে হতভম্ব হয়ে যায়। কিছুক্ষণ পরে বলে, কি, তুই কি পাগল হয়েছিস? দোষ বরকে বিয়ে করবি? এমনই দিন খারাপ নাকি? হ্যাঁ মা, এই রকমই। কোনো ছেলে তো পছন্দ করে না, যারা পছন্দ করে তাদের আবার প্রচুর দাবি দেওয়া। তাছাড়া তুমি আমার জন্য কোনো রাজপুত্র আনতে পারবে না মা, বরং দেখো এখানে যদি বিয়ে হয় তো। শুনেছি উনি নাকি ভালো চাকরিও করেন, সব দিক থেকেই তো ভালো। মা বকলেও সন্ধেবেলা ভয়ে ভয়ে বাবার কাছে কথাটা পারে। আমাকে আর মাকে প্রায় অবাক করে দিয়ে বাবা বলেন, মিতু তো ঠিকই বলেছে, কি আর খারাপ বলেছে, ছেলে তো ভালোই, সোনার আংটি, তাই আবার বাঁকা। তো শেষমেশ আমার সাথে অর্কপ্রভর বিয়েটা হয়ে যায়। চাকরির সুবাদে তার সাথে ইউএসএ চলে যায়, সেখানেই সেটেল হয়ে যায়। তারপর আরও 2 বছর পর আমার ছোট ছেলে হয়।
স্বামী খুব ভালো, সংসারও খুব সুন্দর পেতেছি, এই নিয়ে বেশ সুখেই দিন কাটছে। হঠাৎ বাথরুমে টোকা দেয় অর্ক। কি গো, হলো? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, বেরোচ্ছি। দরজা খুলে বেরিয়ে আসে মিতিল। তার সুন্দর সেজে গোজা ওঠা রূপ দেখে অর্কপ্রভ তাকে জড়িয়ে ধরেন। বলে, আহ, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। তোর ছাড়ো, যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি বলে অর্কপ্রভ ওয়াশরুমে চলে যায়। মিথুল মুচকি হাসে। এখনও একই রকম রয়ে গেল মানুষটা, রোম্যান্স আর যায় না। রেগে যায় ঠিকই, কিন্তু মিতুল জানে তার এই ছোট্ট ছোট্ট দুষ্টুমিগুলোই মিতুলকে এখনো সজীব করে রেখেছে। হঠাৎ ডোরবেলটা বেজে উঠল। মিতুল দরজা খুলে দেখল সামনে মিস্টার সমুদ্র সেন দাঁড়িয়ে। হ্যাঁ, ইনি সেই সমুদ্র সেন যাকে আজ থেকে 20 বছর আগে উনি দেখেছিলেন। ইনি সেই সমুদ্র সেন যিনি মিতুলের গায়ের রং কালো বলে, দেখতে সাধারণ বলে রিজেক্ট করে দিয়েছিলেন। সমুদ্র সেন অপলক চোখে মিতুলের দিকে তাকিয়ে আছেন। মিতুল গলা খাঁকড়ি দিয়ে তার হুঁশ ফেরায়। মিস্টার সেন বলেন, অর্কপ্রভ বাবু, হ্যাঁ হ্যাঁ উনি আসছেন, এক্ষুনি রেডি হয়ে আসছেন, আপনি ততক্ষণ বসুন প্লিজ। সমুদ্রবাবু বলেন, ক্ষমা করবেন, আমি ওরকমভাবে তাকিয়েছিলাম। আসলে আপনি অনেক চেঞ্জ হয়ে গেছেন এই 20 বছরে। চেঞ্জ তো আপনিও হয়েছেন সমুদ্রবাবু। হ্যাঁ, সংসার, দায়িত্ব এইসবের ছাপ ফেলেছে আর কি। তবে মিতুল দেবী, আপনি কিন্তু খুব সুন্দর হয়ে গেছেন। সমুদ্র সেনের মুখে এই অবাঞ্ছিত প্রশংসা মিতুলকে একটু বিরক্তই করে। মিতুল জানে আসলে টাকা পয়সা, সন্তান সুখ, সংসার সুখ সব কিছু মানুষের মনকে খুশি করে তোলে, তাই শরীরের ছাপ ফেলে সুন্দরতায়। মনে মনে হাসে মিতুল। হঠাৎ প্রসঙ্গ পাল্টে মিতুল বলে, আপনার স্ত্রী আসছেন তো বিয়েতে? আমি ওনার সাথে নিশ্চয়ই দেখা করতে চাই। না, আসলে সিইও স্যার তার ক্লার্কদের আগেই পার্টি দিয়ে দিয়েছেন। এই আয়োজন তো আজকের শুধুমাত্র ভিআইপিদের জন্য। এরপর অর্ক রেডি হয়ে আসে, বলে, চলো আমি রেডি হয়ে গেছি। তারপর বিয়েবাড়ির গন্তব্যস্থলে পৌঁছে যায় সকলে। সেখানে হরেক রকম পদের খাওয়া দাওয়া, মজা, হই হুল্লোড় শেষ হলে দাদাবাবু আমাদের গাড়ি ডেকে পাঠান। বলেন, যাও তোমরা এবার হোটেলে ফিরে যাও, একটু রেস্ট ফেস্ট নিয়ে নাও। ওই যে গাড়ি এসে গেছে। গাড়ি এসে গেছে দেখে অর্ক আর আমি এগিয়ে যাই। কিন্তু এ কি, এ তো অন্য একজন। গেট খুলে দিলেন। দাদাবাবু অবাক হয়ে বলেন, কি হলো? আপনি মিস্টার রায়? মিস্টার সেন কোথায় গেলেন? মিস্টার রায় বলেন, আসলে সমুদ্রবাবুর ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তিনি আপনাদেরকে এখানে ছেড়ে যাওয়ার পর তার বাইকটা একটা অটোর সঙ্গে ধাক্কা লাগে এবং তার ডান পায়ে খুব আঘাত লাগে, তাই উনি আর আজকে আসতে পারবেন না, তাই আমাকে পাঠিয়েছেন। ওহো, আচ্ছা আচ্ছা। এই বলে আমরা গাড়িতে উঠে বসি। মিস্টার রায় গাড়িতে বকবক করে যায়। আর বলবেন না স্যার, কবে থেকে বলছি সমুদ্রবাবুকে যে বাইকটা এবার চেঞ্জ করে নিন। কবে থেকে লড়ছড়ে একটা বাইক চালাচ্ছেন। অবশ্য তারই বা কী দোষ? আগের বছর ভেবেছিল নতুন গাড়ি কিনবে, কিন্তু ছেলের পড়াশোনার খরচে বাধা হয়ে দাঁড়ালো। আবার এবছরও ভাবলো কিনবে, কিন্তু মেয়ের পড়াশোনার খরচ। মিতুল গাড়ির পিছনের সিটে বসে সব শুনছিল আর মনে মনে ভাবছে, আর কেউ না জানুক
আমি ঠিক বুঝতে পারছি।